नमस्कार आजकेर संबाद देखছেন खबर बांगला दर्शनेर पक्ष थेके। भारतेर ओपर शुल्क चापाबे ना आमेरिका। वाणिज्य बैठके भारते एसे एमनई कथा जानालेन ओई देशेर एक वाणिज्यकर्ता। ওই কর্তা বলেন একথা স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন চীন, কানাডা এবং মেক্সিকোকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেলবে না। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয় সেই পরিমাণ শুল্ক সেই দেশের রপ্তানিজাত পণ্যের উপর চাপানো হবে। ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আগামী 2রা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছেন। তবে সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কিছু দেশকে এই শুল্ক থেকে ছাড় দেওয়া হতে পারে। ভারত আমেরিকার কাছে সেটাই আশা করে। 2রা এপ্রিল থেকে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিনিধি স্তরে বাণিজ্য বৈঠক শুরু হবে। এই বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে 2রা এপ্রিল বুধবার থেকে শুরু হবে দ্বিপাক্ষিক আলোচনা। টার্মস অফ রেফারেন্স তৈরি করা হয়ে গেছে। এটি ভারতবর্ষের পক্ষ থেকে দর কষাকষির আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। আমেরিকার মূল দাবি সে দেশের তৈরি হওয়া অটোমোবাইল, হুইস্কি এবং কৃষিপণ্যকে ভারতীয় বাজারে ঢোকার পথ সুগম করা, অর্থাৎ নয়াদিল্লিকে শুল্ক কমাতে বাধ্য করা হবে। বিশেষ সূত্র মারফত আমেরিকা সরকারের কাছ থেকে জানা গিয়েছে কোনো রাজনৈতিক ব্যক্তিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বা কোনো অনুষ্ঠানে ডাকা যাবে না। বৃহস্পতিবারে এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, পড়াশুনোর বিষয় ছাড়া অন্য এমন কোনো অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে করা যাবে না যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়েও কর্তৃপক্ষের কাছে হলফনামা চেয়েছে আদালত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আদালত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছেন 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে হবে। একই সঙ্গে উল্লেখ করতে হবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং সুস্থ স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ কী করেছেন। পড়াশুনোর বিষয় ছাড়া রাজনৈতিক ব্যক্তির উপস্থিতিতে কোনো ধরনের অনুষ্ঠান বা সেমিনার করা যাবে না। কিছুদিন আগে যাদবপুরের তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি বিক্ষোভের সম্মুখীন হন। তার গাড়ি আটকে ছাত্ররা ভোটের দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করে। অভিযোগ, ব্রাত্যর গাড়িতে ঢিল ছোড়া হয়েছিল, তাতে শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙেছে এবং তিনি জখম হয়েছেন। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের পাল্টা অভিযোগ ছিল শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় কয়েকজন ছাত্র জখম হয়েছেন। সেই ঘটনার পরেই যাদবপুরের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী আদালতে জানান, বারবার নানা কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তারপরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। জগদ্দলে গুলি বোমাবাজির ঘটনায় পুলিশি তলবে সাড়া দেননি বিজেপি নেতা অর্জুন সিং। উল্টে তার বিরুদ্ধেই যে গুলি চালানোর ঘটনার অভিযোগ উঠেছে তা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য, আমি কেন গুলি চালাতে যাব। বুধবার রাতে অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি এবং বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে এই ঘটনায় একজন জখম হয়েছেন। তৃণমূলের অভিযোগ, জখম হওয়া ব্যক্তি তাদের দলেরই কর্মী। অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ওই ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার সকাল 10টায় অর্জুন সিংকে ডেকে পাঠায় জগদ্দল থানার পুলিশ। যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি, তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেছেন। অর্জুন সিং জানিয়েছে রাত 10টা নাগাদ নিজের বাড়ির অফিসেই ছিলেন তিনি। সেই সময় আচমকাই বাইরে গুলি চলে। গুলির আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তারপর তিনি দেখেন কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। একজনের পায়ে গুলি লেগেছিল। কিছুক্ষণের মধ্যে স্থানীয় লোকজনেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। গুলি চলার কিছুক্ষণ পর আবার বোমাবাজি শুরু হয়। অর্জুন সিং বলেন, গুলি বোমাবাজির পর রাতেই মেল করে পুলিশে অভিযোগ জানাই। পরে জানতে পারি আমার বিরুদ্ধে একটি এফআইআর জারি হয়েছে। তার ভিত্তিতেই আমাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু আমি থানায় যাইনি। তৃণমূলের বক্তব্য, মেঘনা জুট মিলের 2 শ্রমিকের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গন্ডগোলের সৃষ্টি হয়। সাদ্দাম হোসেন নামে এক যুবকের পায়ে গুলি লেগেছে। গুলি চালিয়েছে খোদ অর্জুন সিং। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, অর্জুন সিংয়ের লোকজনেরা মেঘনা মিলের ভেতর একজন শ্রমিককে মারধর করে। এরপরই উত্তেজনার সৃষ্টি হয়।
খুব শীঘ্রই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভ বৃহস্পতিবার একথা জানিয়েছেন। সে দেশের সংবাদ সংস্থা তাস জানিয়েছেন, আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনা সভায় পুতিনের ভারত সফরে আসার ব্যাপারে জানিয়েছেন লাভরভ। গত অক্টোবরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দুজনের পার্শ্ব বৈঠকও হয়েছিল সেই সময়। তিনি ভারতে আসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে লাভরভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। নয়াদিল্লি মস্কো কৌশলগত সম্পর্কে নতুন পর্বের সূচনা হবে বলে পুতিন জানিয়েছেন। প্রসঙ্গত, রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই আমেরিকা সহ গোষ্ঠীভূত দেশগুলি রাশিয়াকে একঘরে করে দেওয়ার চেষ্টা করেছেন। মস্কোর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধ জারি করেছে আমেরিকা। আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়ার থেকে অশোধিত তেল কেনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। একই সঙ্গে গত কয়েক বছর ধরে একাধিকবার পুতিন এবং জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মোদি। আমেরিকার সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায় সরাসরি এমন কোনো সিদ্ধান্ত সায় দেয়নি ভারত। যুদ্ধের আবহে দুবার রাশিয়া গিয়েছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর করেছিলেন রাশিয়ায়। এবার তার আমন্ত্রণে সাড়া দেওয়ার পালা রাশিয়ার। বাংলাতেও এখন রামনবমীর উৎসব বেড়েই চলেছে। বিজেপি এখানে রামনবমীর কোনো সরাসরি কর্মসূচি নেয়নি ঠিকই, কিন্তু আসন্ন সব কর্মসূচির ক্ষেত্রে মাথায় রেখে চলেছেন 6 এপ্রিলের দিনটিকে। সামনের বছর ভোটের দিকে নজর রেখে গুচ্ছ রাজনৈতিক হাতিয়ারে স্থান দিয়ে চলেছেন বঙ্গ বিজেপি। সেই হাতিয়ার নিয়ে ময়দানে নামা হবে বলে হুঙ্কার শোনা যাচ্ছে, কিন্তু কবে মাঠে নামা হবে তার কোনো নির্দিষ্ট টাইম নেই। এবারে রামনবমী উদযাপনকে ঘিরে রাজ্য জুড়ে বেনজির শক্তি প্রদর্শনের পরিকল্পনা করে চলেছে বিজেপি। যদিও প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব সে কথা মানছেন না। রামনবমী আয়োজনে বিজেপির প্রত্যক্ষ ভূমিকা নেই বলেই ঘোষণা করা হয়েছে। সরলেকে বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ব্যাপারে বিজেপি পথে নামবে বলে সাংবাদিকদের সে কথা জানিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাকেই পশ্চিমবঙ্গ ভাবেন। যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন, কেউ তো কিছু বলবে না। কারণ জানেই সবাই, যদি কেউ কিছু বলেন তাহলে 100টা মিথ্যা কেস দিয়ে তাকে শিঘরের রাস্তা দেখিয়ে দেবেন। তাই তিনি যে লন্ডনে গিয়েছেন সে কথা তিনি ভুলেই গিয়েছিলেন। লন্ডনের কেলগ কলেজের বক্তৃতা দেওয়ার সময় আবোল তাবোল বলা শুরু করেছিলেন। ওটা যে শিক্ষিতদের বাস তা তিনি ভুলেই গিয়েছিলেন। কিছুক্ষণ পর অডিয়েন্স থেকে কিছু প্রশ্ন ছুটে আসে। তারপর তিনি বুঝতে পারেন এটা পশ্চিমবঙ্গ নয়, এখানে শিক্ষিত লোকেরা বসবাস করে। তখন কেউ একজন জিজ্ঞেস করেন আর.জি. করের ঘটনার কি হলো। তখন মমতা ব্যানার্জি বলেন, এটা সাব জুডিস ম্যাটার, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, তাই আমি কিছুই বলতে পারবো না। তখন একজন জিজ্ঞেস করেন, পশ্চিমবঙ্গে শিল্পের অগ্রগতি কতটা হয়েছে। তখন মমতা ব্যানার্জি স্বভাব সিদ্ধ রূপে মিথ্যা কথা চালিয়ে যান। তখন তার কথা এলোমেলো হয়ে যায়। তখন তিনি 19 লাখ করোড় বলার কথা, কিন্তু তিনি 19 কোটি বলে ফেলেন। তিনি নিজেকে শুধরে নিয়ে তারপর 19 লাখ করোড়ের কথা বলেন। এরপর শিল্পপতিদের নাম বলার অনুরোধ আসে। জবাবি ভাষণে তিনি বলেন, 19 লাখ করোড়ের মধ্যে 14 লাখ করোড় কমপ্লিট হয়ে গেছে, 5 লাখ করোড় প্রসেসিংয়ে আছে। এবং শিল্পপতিদের নাম বলতে বলতে টাটার কথা বলে ফেলেন। অমনি একজন বলে ওঠেন, টাটা তো অনেক দিন আগে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। তখন তিনি বলেন, টাটা কগনিজেন্ট দুটোকে মিশিয়ে চালিয়ে দিতে চাইছিলেন, কিন্তু ওখানে তো কেউ অশিক্ষিতরা বাস করে না। টাটা একটা কোম্পানি, আবার কগনিজেন্ট ও আর একটা কোম্পানি, সবই গুলিয়ে ফেলেছিলেন তিনি। যারা প্রশ্ন করছিলেন তখন তারা উঠে চলে যান। তারা বুঝতে পারেন যে এখানেও সেই একই ঢপ।